সুপ্রিম কোর্টের উপর তার কোনো কোর্ট নাই। স্যাট ছিল, তারপর হাইকোর্ট ছিল, তারপরে সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্টের রায় হয়ে যাওয়া মানে এখন দিতে হবে। তো সরকারের কত টাকা আছে সেটা তো আপনারা জানেন। তো সেই জন্য তারা যতটা সময় কিনতে পারে ততটাই ভালো। ম্যাজিস্ট্রেটের কোর্ট থেকে আরম্ভ করে সেশন কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সব জায়গায় যতজন জাজের সংখ্যা থাকা কথা সেটা থাকে না। আর যে কজন আছেন তারাও ঠিকভাবে কাজ করেন না। রিভিউ পিটিশন ফাইল করেছেন, কোনো স্টে অর্ডার হয়নি, আপনারা এটা জেনেছেন। তারা এর আগে যে MA ফাইল করার পর সম্মতিক্রমে অর্ডার হয়েছে, তারপর রিভিউ পিটিশনে অন্য রকম কিছু অর্ডার হবে বলে আমার মনে হয় না। স্যার, কার্যত আমরা যেমনটা দেখতে পাচ্ছি, DA মামলা আবারও পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। রাজ্যের পক্ষ থেকে আবারও সময় চাওয়া হয়েছে, কি বলবেন? বারংবার পিছিয়ে যাচ্ছে। রাজ্য সময় চাইতেই পারে, কারণ স্যাটে তারপরে হাইকোর্টে রাজ্য সরকারের বিপক্ষে রায় গেছে। সুপ্রিম কোর্টে যেতে পারে, অথবা রায়টা যতদিন পিছিয়ে রাজ্য সরকারের সুবিধা। রাজ্য সরকার সময় চাইতেই পারে, কিন্তু সুপ্রিম কোর্টের যে জজ সাহেব এই মামলাটা শুনছেন, তারা রাজ্য সরকারকে বারবার কেন সময় দিচ্ছেন সেটা দেখতে হবে। এই যে আজকের যে DA মামলা, গতকাল রাজ্যের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একটি মেনশনও করা হয়েছিল এই মামলা পিছোনোর জন্য। সুপ্রিম কোর্ট তখন সেটা খারিজ করে দেয়, অথচ আজকে রাজ্যের পক্ষ থেকে যে আবেদন করা হয় সেটা গ্রহণ করে নেয়। তা আমি তো বলছি যে সুপ্রিম কোর্টের জজ সাহেব তো রাজ্য সরকারের আবেদন গ্রহণ করতে বাধ্য ছিলেন না, তাহলে তারা গ্রহণ করলেন কেন? আর এই মামলাটা অনেক দিন থেকে পড়ে আছে। প্রথমে স্যাটে হয়েছে, তারপরে হাইকোর্টে হয়েছে, তারপর সুপ্রিম কোর্টেও অনেক দিন ধরে পড়ে আছে। অতএব তারা যা রায় দেবেন সেটা দিয়ে দেয়, দিলেই ভালো হয়। যারা মামলা করেছে তারা জানবে যে তারা DA পাবেন কি পাবেন না। কিন্তু স্যার, রাজ্যের পক্ষ থেকে বারংবার এই মামলা পিছিয়ে দেওয়ার পিছনে কারণটা তো খুব সহজ, মানে রাজ্য সরকার মামলাতে জিতবে সে সম্ভাবনা কম। যদি তারা হারে তাহলে এক্ষুনি DA বর্ধিত হারে দিতে হবে। সুপ্রিম কোর্টের উপর তার কোনো কোর্ট নাই। স্যাট ছিল, তারপর হাইকোর্ট ছিল, তারপরে সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্টের রায় হয়ে যাওয়া মানে এক্ষুনি দিতে হবে। তো সরকারের কত টাকা আছে সেটা তো আপনারা জানেন। তো সেই জন্য তারা যতটা সময় কিনতে পারে ততটাই ভালো। এটা তো খুব স্বাভাবিক যে রাজ্য সরকার সময় চাইবে। স্যার, অন্যদিকে আজকে যে প্রাইমারির মামলা ছিল, এবার কি তাহলে 26,000-এর মতন 32,000-ও রাস্তায়? 26,000-এ কেন বাতিল হয়েছে সেটা তো আপনারা পরিষ্কার জানেন, যে CBI তদন্ত করে দেখিয়েছিল এবং তাদের তালিকাও দিয়েছিল যে এই লোকগুলো অবৈধভাবে চাকরি পেয়েছে, তারা বৈধভাবে পায়নি। এবং তারা এটা বলেছিল যে যাদের তারা চিহ্নিত করেছে তার বাইরে যে কেউ অবৈধভাবে চাকরি পায়নি সেটা বলা যাচ্ছে না। SSCও সেটা বলতে পারেনি যে যাদের CBI চিহ্নিত করেছে তাদের বাইরে কেউ অবৈধভাবে চাকরি পাওয়া নাই। তো হাইকোর্ট রাজ্য সরকারকে, SSCকে বলেছিল, সেটা সুপ্রিম কোর্টও বলেছিল যে কারা বৈধভাবে চাকরি পেয়েছে সেটা জানান। যদি রাজ্য সরকার জানাতে পারতেন তাহলে বাতিল হতো না। তারা জানাননি, সেই জন্য বাতিল হয়েছে। না জানানোর কারণ আছে। যদি তারা জানিয়ে দিতেন তাহলে তাদের চাকরি তো যেত, বেতন ফেরত দিতে হতো, উল্টো আবার নতুন করে তাদের চাকরি দেওয়া যেত না। যে জানাননি, এতে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনাটা আছে। কিন্তু স্যার, আমরা দেখতে পাচ্ছি বারংবার সমস্ত মামলা পিছিয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্টে মামলা গেলেই মামলা পিছিয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্টে না, একদম লোয়েস্ট ম্যাজিস্ট্রেটের কোর্ট থেকে আরম্ভ করে সেশন কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সব জায়গায় যতজন জাজের সংখ্যা থাকা কথা সেটা থাকে না। আর যে কজন আছেন তারাও ঠিকভাবে কাজ করেন না, ঠিক সময়ে বেঞ্চে বসেন না, শেষ পর্যন্ত থাকেন না। ওই ডেট দিয়ে দেন, দু একটা মামলা শোনেন, তাদের চাকরি হয়ে গেল, বেতন পেয়ে গেলেন, ব্যাস। যাদের মামলা করতে গিয়েছে তারা বছর পর বছর বসে পড়ছে। কিন্তু স্যার, এভাবে চলতে থাকলে সাধারণ মানুষ বিচার ব্যবস্থার উপর আস্থা রাখে। সাধারণ মানুষ বিচার ব্যবস্থার উপর এখনই আস্থা রাখে না। তারা এটা জানে যে যাদের আর্থিক অবস্থা খুব ভালো, যারা বড় বড় উকিল দিতে পারেন কোর্টে, তাদের বিচারের কোনো সম্ভাবনা থাকতে পারে। কিন্তু যারা গরিব মানুষ, বড় উকিল দিতে পারে না,
তাদের বিচার পাওয়া ওটা সম্ভব নয়। কিন্তু স্যার যদি 32,000 এবার 26,000 মতন রাস্তায় নামে গেলে শিক্ষা ব্যবস্থার কি পরিণতি হতে চলেছে? শিক্ষা ব্যবস্থা পরিণতি এই যে 26,000 যে চাকরি যাওয়াতে আপনারা দেখেননি যে কোনো স্কুলে একজন শিক্ষক আছে, তিনিও যখন অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাচ্ছেন বা চলে যাচ্ছেন, কোনো স্কুল নাই, এরকম স্কুল তো আপনারা দেখছেন, আমি তো টিভিতে দেখেছি। আবার কোনো স্কুলে সামান্য দু একজন শিক্ষক থাকছে, তা নিয়ে তো পুরো একটা স্কুল চালানো যায় না। তাহলে শিক্ষা ব্যবস্থার অবস্থা খুব খারাপ। তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তো চান না যে সাধারণ ঘরের ছেলেমেয়েরা লেখাপড়া শিখুক। তারা যত কম লেখাপড়া শিখে ততই তারা প্রশ্ন করবে না, ওনার যে গুন্ডামির রাজত্ব চলতে থাকবে। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে তো এই আনটেন্টেড যারা তাদের জন্য রিভিউ পিটিশন ফাইল করা হয়েছে। রিভিউ পিটিশন ফাইল করেছেন, কোনো স্টে অর্ডার হয়নি, আপনারা এটা জেনেছেন। তারা এর আগে যে MA ফাইল করার পর সম্মতিক্রমে অর্ডার হয়েছে, তারপর রিভিউ পিটিশনে অন্য রকম কিছু অর্ডার হবে বলে আমার মনে হয় না। কিন্তু এই যে আমরা যেমনটা জানি মধ্যশিক্ষা পর্ষদের আবেদনে 31শে ডিসেম্বর অবধি আনটেন্টেড যারা তারা কাজে যেতে পারবে এমনটা অর্ডার দেওয়া হয়েছে, তারপরে রিভিউ পিটিশনের কি কোনো মূল্য আছে? না, এইটা যদি যারা মামলা করেছে তাদের সম্মতিতে না হতো তাহলে মূল্য ছিল। কিন্তু যেহেতু তারা অর্ডারটাকে মেনে নিয়ে 31শে ডিসেম্বর পর্যন্ত এদের কাজ করার জন্য আবেদন করেছিলেন, অথবা রিক্রুটমেন্ট না হওয়া পর্যন্ত, তো সুপ্রিম কোর্ট এটা যখন অনুমোদন করেছেন, এরপরে রিভিউ পিটিশনে অন্য কোনো রায় হওয়ার সম্ভাবনা প্রায় নেই। তাহলে মুখ্যমন্ত্রী যে নেতাজি ইন্ডোর থেকে একেবারে বার্তা দিয়েছিলেন যে প্রথমে যোগ্যদের পাশে থাকবো পরে অযোগ্যদের, তাহলে তো সেই যোগ্যদের দিয়ে কোথাও অযোগ্যদেরই আড়াল করছে। তো মুখ্যমন্ত্রী তো কখন ঠিক কথা বলেন? তিনি বলছেন যে যোগ্যদের অযোগ্যদের, কথাটা তো বৈধভাবে যারা চাকরি পেয়েছেন, যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন। তো অবৈধভাবে যারা চাকরি পেয়েছেন তাদের তিনি কী করে দেখবেন? উনি তো বলেছেন যে অবৈধভাবে যারা চাকরি পেয়েছেন তাদের উনি অযোগ্য বলছেন, বলছে পরে ওদের কথা দেখব। সুপ্রিম কোর্টে যে রায় দিয়েছে উনি দেখার কোনো ক্ষমতা আছে? উনি যদি দেখেন তাহলে তো ওনার সাজা হয়ে যাবে। সুপ্রিম কোর্টের রায়ের অমান্য করার অপরাধে।